জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। যেসব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলো সনদ আকারে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটার তাগিদ দেন আমির খসরু। আর বিজেপি চেয়ারম্যান আন্দারিব রহমান পার্থ বলেন, সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির সঙ্গে একাত্মতা জানায় বিজেপি। এখানে যদি কোনো দ্বিমত হয় সেটা তো গভর্নমেন্টের, এটা তো জনগণের সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সঠিক সময়ে নির্বাচনের আয়োজন করা হলে সকল সমস্যার সমাধান হবে, তাই নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই নির্বাচন খুবই দরকার। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করে আমরা একটি নির্বাচন পাবো। ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউরোপীয় ইউনিয়নকে জানালো জামায়াত ইসলামী। রোববার দুপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির পক্ষ থেকে সংস্কার, নারী উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় জামায়াত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্ব তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া আগামী নির্বাচনে প্রতিটি বুথে সিসি ক্যামেরা রাখার প্রস্তাব করেছে দলটি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের আরাকানে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছে দলটি। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে চীনের সফররত এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামীর 6 সদস্যর দল। বৈঠক শেষে দলের নায়েবি আমির বলেন, চীনকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে জামায়াত। একই সাথে রোহিঙ্গা ইস্যু সমাধানে আরাকান রাজ্য স্বতন্ত্র আরাকান স্টেট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান ডক্টর তাহের। নির্বাচন ও সংস্কার ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নায়েবি আমির বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীনের প্রতিনিধি দল। আমরা বলেছি যে ফুড, ক্লথিং এবং মানবতা শেল্টার এটা কোনো সমাধান না। সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা, এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি, এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে।
কারণ বার্মার সাথে, মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে বলে ঐকমত্য কমিশনে মত দিয়েছে সংহতি আন্দোলন। এছাড়া জাতীয় সংবিধান কাউন্সিল গঠনেও একমত দলটি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। আলোচনা শেষে বের হয়ে দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন ১৩৮ সুপারিশে একমত পোষণ করেছে তার দল, যার মধ্যে মোটা দাগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীন মত দিতে পারবে সংসদ সদস্যরা। এছাড়াও আগামী নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে সংহতি আন্দোলন। এর আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানে কি? ক্ষমতা কাঠামোকে জবাবদিহি জায়গায় নিয়ে যাওয়া। জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতা কাঠামোকে ভারসাম্যমূলক করতে হবে। ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। ক্ষমতা যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না। সেইটাকে আমরা জোর দিয়েছি। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের ১২১টি সুপারিশের সাথে একমত আর ২৮টি আংশিক একমত পোষণ করেছে দলটি। এই প্রস্তাবনে অনেকগুলো মৌলিক সংস্কারের প্রস্তাব আছে। আপনার প্রধানমন্ত্রী দুইবারের ক্ষমতা না থাকার প্রস্তাব আছে, আপার হাউসের প্রস্তাব আছে, আপনার প্রদেশের প্রস্তাব, যেমন আমরা প্রদেশের প্রস্তাব একমত পোষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সুশাসন দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, ক্ষমতা বিকেন্দ্রীক করার জন্য প্রাদেশিক ব্যবস্থার কোনো বিকল্প নাই এবং সেটি প্রস্তাব হয়েছে, আমরা এটি সমর্থন করেছি। গণহত্যার দায়ে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হতে পারে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলের মতামত নিয়েও কথা বলেন। We have a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে করা পৃথক ৩টি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ৩টি মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি, আজবিনা সিদ্দিকি ও রেদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ ১৬ জনকে আসামি করা হয়। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত দ্রুত নিরসন হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, গুজরাটে বাংলাদেশি আটকের বিষয়ে অফিসিয়াল কোনো বার্তা দেয়নি ভারত। জরুরি প্রয়োজন ছাড়া এই সংঘাতের সময় ভারতের সফর না করার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা
এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। বাংলাদেশের মানুষকে না, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসুন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ বাবা জসিমউদ্দিনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া আক্তার। নতুন বাংলাদেশ বিনির্মাণে বাবার আত্মত্যাগের কয়েক মাস যেতে না যেতেই মেয়ের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। রোববার সন্ধ্যায় লামিয়ার মরদেহ পৌঁছায় তার বাড়ি পটুয়াখালীর দুমকিতে। পরে পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজার ঢল নামে স্থানীয়দের। জানাজায় অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় ধর্ষণের ঘটনায় জড়িতদের 90 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে গত মঙ্গলবার ধর্ষণের সঙ্গে জড়িত সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে আটক করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনাও। এর আগে শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখেরটেকের ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জন্য 5ই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না। ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে? এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা, আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা। আগামীতে আমাদের কোন বোনকে যেন আমাদের আর এভাবে না হারাতে হয়, যেন আমাদের হৃদয় রক্তক্ষরণ আর না হয়। আমরা এই ঘটনাগুলোর কোনোদিন আর পুনরাবৃত্তি চাই না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিদের প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়। রোববার সকাল 9টায় মামলার আসামি ও সাক্ষীদের হাজির করা হয় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে। এদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকেট সোহেল আহমেদকে। সাক্ষ্য গ্রহণ চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে একে একে সাক্ষ্য দেবেন 37 জন। এর আগে গেল 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে 8 মার্চ হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন শিশুটির মা। গত 13 এপ্রিল এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বহুল আলোচিত নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় 11 বছরের দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জেলার আইনজীবীরা। রোববার সকালে জেলার আদালত চত্বরে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সর্বস্তরের আইনজীবী সহ স্বজনরা অংশ নেন। এ সময় ঘটনার 11 বছরেও 7 খুন মামলার রায় কার্যকর না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী 15 দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির আলটিমেটাম দেন তারা। 2014 সালের 27 এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের পর খুন হন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। এই ঘটনায় দায়ের করা মামলায় 35 আসামিদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আদালতে। তবে আইনি জটিলতায় 6 বছরের মামলার রায় কার্যকর হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখছে দুদক। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদকের মহাপরিচালক। এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন
এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে দুটি এমআরআই মেশিন থাকলেও তার একটি 5 বছর ধরে নষ্ট, অন্যটি 2 বছর ধরে বিকল। সিটি স্ক্যান মেশিনগুলোও বিকল অবস্থায় রয়েছে। রোববার প্রায় 4 ঘন্টার অভিযান শেষে এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক রাশেদুল হাসান। তিনি জানান, এমআরআই সিটি স্ক্যান করতে এসে রোগীরা ভোগান্তিতে পড়েছে এমন অভিযোগের ভিত্তিতে পঙ্গু হাসপাতালে দুদক অভিযানে চালায়। অভিযোগের সত্যতা মিলেছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালটির 8টি এক্স-রে মেশিনের মধ্যে 5টি মেশিন বিকল থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। এমন বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক। এছাড়া অতীতের চেয়ে দালালের দৌরাত্ম্য কিছুটা কমেছে বলে জানান নেটারো অভিযানে আসা দুদকের টিম। একই সঙ্গে রোগীদের খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে, সে ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছে দুদক। এখানকার আপনার এমআরআই, সিটি স্ক্যান বা এক্স রে এই কাজগুলো করতে এসে এখানে রোগীরা যে ধরনের ভোগান্তি শিকার হয় সেই বিষয়ে একটা অভিযোগ ছিল। তো আমরা এটা দেখতে আসলে সরজমিনে এসে যেটা দেখলাম, এই হসপিটালে সর্বমোট 8টি এক্স রে মেশিন রয়েছে, যার মধ্যে সবগুলোই ফাংশনাল। 3টি বর্তমানে চলমান রয়েছে এবং বাকি 5টি বর্তমানে চলমান নেই। কারণ হচ্ছে আপনার 2 ধরনের ফিল্ম ব্যবহার করা হয় এক্স রে মেশিনে। তার মধ্যে এক ধরনের ফিল্ম যেটি শেষ হয়ে গিয়েছে, এই ফিল্মটা শেষ হয়ে যাওয়ার কারণে এক্স রেগুলো বর্তমানে চলছে না। একটি এমআরআই মেশিন 5 বছর ধরে নষ্ট, আরেকটি এমআরআই মেশিন অলমোস্ট 2 বছরের বেশি এই সময় ধরে নষ্ট। তো এটার জন্য তারা মিনিস্ট্রিতে একাধিকবার যোগাযোগ করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় আন্তর্জাতিক সংস্থা IDEA। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দেয় প্রতিষ্ঠানটি। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে IDEA-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং ও CEO AM নাসির উদ্দিনের সঙ্গে CEC AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি জানান, CECর সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অবগত রয়েছেন। এর মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা করেন লিনা রিখিলা তমাং। Been having discussions with the chief election commissioner about the state of preparations for the elections, and we understand that there are a number of issues that needs to be still worked out. Particularly on what it comes to the types of reforms that can be implemented before the next national elections, and what are the issues that needs to be decided by the new elected government and the parliament. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার আদালতের নির্দেশনার ভিত্তিতে কমিশন এই গেজেট জারি করেছে। এর আগে গত 22 এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিসি ও অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। সেখানে গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেয় আদালত। খুলল রপ্তানির নতুন দুয়ার। সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় এয়ারবাসের একটি উড়োজাহাজ। একই সঙ্গে ঢাকার বাইরে প্রথম RA3 প্রোটোকল সম্পন্ন কার্গো টার্মিনালের যাত্রাও শুরু হলো। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে পণ্য রপ্তানির এই উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ যেন নিজের কার্গো নিজেই রপ্তানি করতে পারে সেই লক্ষ্যেই সিলেটের এই কার্গো টার্মিনালের যাত্রা। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, দিল্লি, বেঙ্গালুরু ও কলকাতা থেকে কম খরচে কার্গো রপ্তানি করবে
বাংলাদেশ। শুরুর দিকে এই বিমানবন্দর থেকে সপ্তাহে 2টি করে কার্গো ফ্লাইট চলবে। আমাদের যে কস্ট যেটা হয়, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যে আমি বলি উৎপাদনশীল ভাবে ক্রিমিনালাইজেশন করে যেত। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ঘটনায় 20,000 কোটি টাকা দুর্নীতির ঘটনায় প্রতিবেদনে হাইকোর্ট দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেখানে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এসব এজেন্সি কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। এবছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আসে গণমাধ্যমের। এখানে বলা হয়, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে, তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। সাথে সাথে ওই এজেন্সির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। তারকাদের ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। সে সাথে জড়িতদের চিহ্নিত করে 7 সদস্যর কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও মাহমুদুর রাজিব বেঞ্চ এ আদেশ দেন। আইজিপি ও বিটিআরসিকে এই নিয়ে 90 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রফিদ জনস্বার্থে রিটটি করেন। রিটকারীর আইনজীবী জানান, অনলাইন জুয়া যুবকদের আসক্তিতে পরিণত হয়েছে, যা অনেকটা ব্যাধির মতো বিস্তার লাভ করেছে। শুধু 2024 সালেই দেশে এসেছে অন্তত 750 কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি করেন তিনি। অনলাইন বেটিং বা গেমিং এটি একটি সংক্রামক ব্যাধির মতন হয়ে গেছে, যেটা একটি পুরা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। 764 কোটি টাকা 2024 সালে এটার একটা ইনভলভমেন্ট ছিল, যেটা আপনার দেশের বাইরে মানি লন্ডারিং, দ্যাট ইজ আপনার পাচার হয়ে যাচ্ছে টাকা। আইজি পুলিশ সহ বিটিআরসি সহ 60টি প্রতিষ্ঠানকে একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করবে। তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে, সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। কেরানীগঞ্জের মধ্যচর এলাকায় অভিযান চালিয়ে 2টি ভবনের মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে রাজুক। রোববার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে রাজুক। অভিযানে 7টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এ সময় বেশ কিছু বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 20টি মিটার জব্দ করে কর্তৃপক্ষ। ইমারত বিধিমালা লঙ্ঘন করায় এসব নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে বলে জানিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পুনরায় অনুমোদন না দেওয়া পর্যন্ত এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলেও জানিয়েছে রাজুক। আমরা আসলে কোনো অভিযোগের ভিত্তিতে এখানে আসি নাই। আমরা যে রাজুকের আওতাধীন বা আমরা এরকম একটা সার্ভে করেছি। সার্ভে করে আমাদের 3,382টি আমরা ভবন পেয়েছি, যেগুলো রাজুক থেকে অনুমোদনও নকশার কোনো অনুমোদনও নেওয়া হয়নি। পাশাপাশি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যে নকশার ব্যত্যয় করে বিচ্যুতি ঘটিয়ে তারা যে ভবন নির্মাণ করছে। এই ভবনগুলোর বিরুদ্ধে আমাদের যে মোবাইল কোর্টের নিয়মিত পরিচালনা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আপিল শুনানি শেষে রায় ঘোষণার তারিখ রাখা হয়েছে মামলার পরবর্তী ধার্য দিনে। সকালে বিচারক শেখ তারিক ইজাজের আদালতে এই শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে এই মামলার আসামিদের দোষী সাব্যস্ত করা হয়।
প্রথমে হত্যা ও অপহরণ চেষ্টা, পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় সাংবাদিক শফিক রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে। 2023 সালের 27 আগস্ট ঢাকার একটি আদালত সাংবাদিক শফিক রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয়। এর আগে জুলাই আগস্টের পট পরিবর্তনের পর একই মামলায় প্রথমে আত্মসমর্পণ ও পরে খালাস পান মাহমুদুর রহমান। সাংবাদিক শফিক রহমানের মামলার রায় ঘোষণা করা হতে পারে মামলার পরবর্তী তারিখে। এই যে ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন, তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রহমান এবং জনাব মাহমুদুর রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারাভোগ করেছেন। যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং ন্যায় বিচার করবেন। 2018 সালের কোটা আন্দোলনে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর আদালত এই রায় দেন। 2018 সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় বিশেষ ক্ষমতা আইনে। মামলার অভিযোগ ছিল আন্দোলনকারীদের উস্কে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছিলেন তিনি। শুনানি শেষে বিএনপির এই শীর্ষ নেতাকে খালাস দিয়েছেন আদালত। এ সময় আমির খসরু বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয়ে নির্দেশে, সেই মামলা সম্পর্কে কিছুই জানে না। আমার বিরুদ্ধে মোট কত 42টা মামলা, 42টা মামলা। তো এই যে বিগত বর্ষগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে সময় কোর্টেই কেটেছে বছরগুলোতে। এখনো এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারে কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্রিফিংয়ে কথা বলেন মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। অবিলম্বে হাইকোর্ট এবং নিম্ন আদালতের ফ্যাসিস্ট বিচারকদের অপসারণের দাবি জানিয়েছেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই দাবিতে 29 জুলাই সারা দেশে আইনজীবী সমিতিতে বিক্ষোভের ডাক দিয়েছে আইনজীবী ফোরাম। গৃহকর্মীদের সুরক্ষায় প্রতি জেলায় অভিযোগ কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার সকালে রাজধানীর সিরডাপে গৃহকর্মীদের সুরক্ষা নিয়ে আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে তাদের সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। এই ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এদিকে আলোচনার অন্যান্য বক্তারা বলেন, গৃহকর্মী সুরক্ষায় দ্রুত আইন করতে হবে। এছাড়া গৃহকর্তাদের মানসিকতাও পরিবর্তন করার আহ্বান জানান বক্তারা। আমাদের আর্থসামাজিক যে অবস্থা, সেই অবস্থা আমরা এখনো মন মানসিকতাই পরিবর্তন করতে পারিনি। আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আমার সমর্থন আছে যে সুরক্ষার প্রয়োজন আছে। মিনিমাম সুরক্ষা তো আমাদের দিতেই হবে। একটা অভিযোগ সেন্টার খুলতে হবে এবং এভরি ডিস্ট্রিক্ট, এভরি উপজেলা মাস্ট হ্যাভ এ অভিযোগ সেন্টার, এবং সেই অভিযোগ সেন্টার অ্যাটেন্ড করতে হবে তাৎক্ষণিকভাবে। আপনার অভিযোগগুলোকে অ্যাটেন্ড করতে হবে। সেটা আমরা শ্রম মন্ত্রণালয় থেকে নিশ্চয়ই বলবো। অন্যান্য মন্ত্রণালয় যদি সাথে জড়িত থাকে সেটা করবে। এটা ইমিডিয়েট, যেটা আমরা করতে পারি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানায় রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ জুলফিকার রহমান। কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধান সহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। কানাডায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে
ভ্যাঙ্কুভারের স্ট্রিট ফেস্টিভ্যালে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 11 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রাত 8টার দিকে লাপু উৎসবে ঘটে এই দুর্ঘটনা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুর্ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করার পর এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনের মাত্র একদিন আগে এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি সহ বিরোধী দলের নেতারাও হতাহতদের পরিবারের প্রতি জানিয়েছেন শোক ও সমবেদনা। Street festival. Police say there are multiple others who have been injured and that the driver is. সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয়েছে পোপ ফ্রান্সিসের সমাধি। রোববার সকাল থেকে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন তার ভক্তরা। শনিবার ইতালির রোমের সান্তা মারিও মেজুরিতে সমাহিত করা হয় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। এর আগে ভ্যাটিকান শহরে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। সেখানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রায় 4 লাখ সাধারণ মানুষ অংশ নেন পোপের শেষকৃত্যে। পোপের মৃত্যুতে ভ্যাটিকান সিটি জুড়ে চলছে 9 দিনব্যাপী শোক। মুষলধারে বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যর নিম্নাঞ্চল। অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তর শহর নরম্যানে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে। বন্যার পানিতে অনেক জায়গায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, রোববারও তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে ওকলাহোমায়, তবে টর্নেডোর সম্ভাবনা কম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ওকলাহোমায় উত্তর পশ্চিমাঞ্চলে বজ্রপাত ও তীব্র ঝড় বৃষ্টি হয়। এ অবস্থায় বেশিরভাগ অংশে আকস্মিক বন্যা সতর্কতা জারি রেখেছে জাতীয় আবহাওয়া বিভাগ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। সিলেটের প্রথম টেস্টে বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ানরা। ফলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জায় সামনে দাঁড়িয়ে স্বাগতিকরা। বল হাতে মিরাজ নাহিদ রানারা তাদের দায়িত্ব পালন করলেও বরাবরের মতোই ব্যর্থ ব্যাটাররা। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে মূল দায়িত্ব নিতে হবে শান্ত, মমিনুল, মুশফিকদেরকেই। এই ম্যাচে দলে ডাকা হয়েছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রানে থাকা এনামুল বিজয়কে। পিএসএল খেলতে পেসার নাহিদ রানা পাকিস্তানে পাড়ি জমানোয় চট্টগ্রাম টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের। তবে সিরিজের সমতায় ফেরার পথে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গেছে, টেস্টের প্রথম 3 দিন বৃষ্টি হতে পারে। প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। শনিবার পিএসএল খেলতে ঢাকা ছাড়েন রানা। রাতে টিম হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন পেশোয়ার জালমি। রবিবার বাংলাদেশ সময় রাত 9টায় জালমির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কোয়েটা গ্র্যাডিয়েটসের বিপক্ষে। মাত্রই লাল বলে খেলে যাওয়া রানাকে অনুশীলন ছাড়া মাঠে নামাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। একাদশে জায়গা পেতে রানাকে লড়তে হবে আলজারি, জোসেফ ও লুকুডের সাথে। পিএসএল ড্রাফটের গোল্ডেন ক্যাটাগরি থেকে পেশোয়ার দলে জড়ায় রানাকে, যদিও তিনি দলে যোগ দেবার আগেই 5 ম্যাচে 3 পরাজয়, টেবিলের 4-এ আছে জালমি। উদ্বোধন হলো এরিক্স বিহা চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মোচন করেন টুর্নামেন্টের ট্রফি। বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক হোটেলগুলোর সংগঠন বিহার পক্ষ থেকে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 20টি হোটেল। রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে 7 মে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। 14 দিনের এই টুর্নামেন্টে হোম অ্যান্ড স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বিসিবি সভাপতি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুনরা এগিয়ে আসবে ক্রিকেটের দিকে। একই সঙ্গে রিমার্ক এই টুর্নামেন্টের স্পন্সর হওয়ায় ধন্যবাদ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিহার সভাপতি HM হাকিম আলী, বিহার চ্যাম্পিয়ন্স লিগের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, রিমার্ক হারলামের এক্সিকিউটিভ ডিরেক্টর সহ বিনোদন জগতের তারকারা।
এফসি এশিয়ার কাপ বাছাই পর্বে হংকং এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচের ভেন্যু প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অক্টোবরের 9 তারিখ চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে এবং 18 নভেম্বর সিলেটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন হামজা চৌধুরীরা। মাঠ ও স্টেডিয়ামের কিছু অবকাঠামোগত উন্নয়ন করলেই ম্যাচ আয়োজন সম্ভব বলছে ফেডারেশন। একটু বৃষ্টি বেশি হয়, আর যেহেতু এখন চলমান কোনো লিগ হচ্ছে না, এই কারণে মাঠে ঘাস হয়তো একটু বড়, তো অলমোস্ট আমি আশা করি সিলেটের মাঠের যে অবস্থা এটা ম্যাচ চালানো সম্ভব। ফ্লাড লাইটের সমস্যা, তাদের সাথে বসে আমরা কথা বলছি যে ফ্লাড লাইটের মানে যা যা সমস্যা, আদার্স কোনো ফ্লাড লাইট ঠিক আছে, হয়তো বিল বকেয়া কিছু বিল বাকি আছে। এফসি নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে গ্যালারিতে চেয়ার থাকতে হবে, যেটা চিটাগাংয়ে নাই। আমরা কিন্তু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন থেকে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, তো অচিরেই কিন্তু আমরা চেয়ারের কাজটা হাত দিব। বিভিন্ন ইস্যুতে টালমাটাল অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মাঝে 27 এপ্রিল জুমে জরুরি বোর্ড মিটিং সেরেছেন বিসিবি পরিচালক। এর আগে 24 মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির, কিন্তু তামিমের অসুস্থতায় স্থগিত হয় সেদিনের বোর্ড সভা। সম্প্রতি বেশ কিছু নতুন ইস্যু তৈরি হয় রোববার নতুন করে সভায় বসে বোর্ড কর্মকর্তারা। 2023-24 সালের বার্ষিক বাজেট ও অর্থ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই সভায়। এই আলোচনাকে মাঝপথে রেখেই আজকের বোর্ড মিটিং স্থগিত করা হয়। বিসিবির বাজেটের কৌশল নির্ধারণ ও বিস্তারিত আলোচনার জন্য আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে বিসিবির পরবর্তী বোর্ড সভা। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আলচেলত্তিকে পেতে আরেক ধাপ এগিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছে জুনে বিশ্বকাপ বাছাই শুরুর আগেই ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নেবেন কার্লো আলচেলত্তিকে পেতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল। কয়েক দফা তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই। শনিবার কোপা দেল রের ফাইনাল শেষে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজ নয়, আগামী সপ্তাহগুলোতে আমার ভবিষ্যৎ গন্তব্য জানা যাবে। তবে ইউরোপীয় গণমাধ্যম বলছে এল ক্লাসিকোতে ব্রাজিলিয়ান ব্যবসায়ী দিয়েগো ফার্নান্দেসকে দেখা গেছে, যিনি ব্রাজিলের পক্ষে আলচেলত্তির সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছেন। চলমান স্প্যানিশ মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রিদ বসকে ব্রাজিলের হেড কোচের চেয়ারে বসাতে চান ফার্নান্দেস। তার মানে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে রিয়ালের দায়িত্বে থাকছেন না আলচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছাড়াও এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেনের মতো ক্লাবগুলোর কোচিং করালেও ক্যারিয়ারে কখনোই জাতীয় দলের দায়িত্ব পাননি কার্লো আলচেলত্তি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।